দর্শক, স্বাগত জানাচ্ছি সাতকাহন আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কাহনে। আপনাদের সাথে আমি রয়েছি শাশ্বতী মাথিন। আমাদের সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শাকিল মাহমুদ। তিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার, ঢাকায়। আমাদের আজকের বিষয় মুটিয়ে যাওয়া। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমাদের আজকের বিষয় মুটিয়ে যাওয়া, আর এটা খুবই একটা বার্নিং ইস্যু বর্তমানে। সবসময় ছিল, এখন যেন আরো বেশি ফাস্ট ফুড বা অয়েলি খাবারের দিকে ঝোঁকার ফলে সবার মধ্যেই, শিশু থেকে শুরু করে বয়স্ক সবার মধ্যেই এই মুটিয়ে যাওয়ার একটা প্রবণতা খুবই লক্ষ্য করা যায়। তো আমি শুরুতেই জানতে চাইবো যে মুটিয়ে যাওয়া ঠিক কোন অবস্থাটাতে গেলে একটা মানুষকে আমরা বলতে পারি যে সে মোটা বা স্থূল হয়ে গেছে। ধন্যবাদ। মুটিয়ে যাওয়া বা অবেসিটি একটা হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল জেনেটিক ডিসঅর্ডার। কারোর বয়স, উচ্চতা অনুসারে তার যদি 20% অথবা তারও অধিক যদি ওজন হয়, তাকে আমরা বলবো মুটিয়ে যাওয়া। আর বিএমআই অনুসারে কারোর যদি 30 বা তার চেয়ে বেশি যদি ইয়া হয়, বিএমআই যে স্কেলটা আছে ওইটার বেশি যদি হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা বলবো সে অবেস বা মুটিয়ে মুটিয়ে যাওয়া কোনো ব্যক্তি। মুটিয়ে গেলে আমরা জানি অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে। শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে। জি। আহ, হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। মুটিয়ে গেলে আমরা জানি যে মুটিয়ে গেলে শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি কি রোগ হতে পারে মুটিয়ে যাওয়ার ফলে। আমরা সবাই জানি যে স্বাস্থ্য সকল সুখের মূল। এখন মুটিয়ে যাওয়া এটা হচ্ছে একটা ডিসঅর্ডার। কি ধরনের ডিসঅর্ডার? এটা হচ্ছে একটা নিউট্রিশনাল ডিসঅর্ডার। বলছে ওবেসিটি বা মুটিয়ে যাওয়া এটা নিউট্রিশনাল ডিসঅর্ডার। বিএমআই অনুসারে কারো ওজন যদি 30-এর উপরে হয়, বিএমআই স্কেল, সে মুটিয়ে যাওয়া পার্সন। কারো মানুষের আমরা জানি যে নর্মাল যে ফ্যাট প্রায় 14 গ্রাম, 14 কেজি ফ্যাট থাকে একটা মানুষের, নর্মাল মানুষের। আর কোনো একটা মানুষের যদি 28 কেজি বা তার বেশি যদি ফ্যাট থাকে, সে মুটিয়ে যাওয়া ব্যক্তি। এই মুটিয়ে যাওয়া ব্যক্তি একদিকে যেমন নিজের বিভিন্ন ডিজিজের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সে বিভিন্ন প্রবলেম তৈরি করতেছে। এখন মুটিয়ে যাওয়া পার্সন তার ব্যক্তিগত লাইফে কি করতেছে তা আমরা শুনি। এখন মুটিয়ে যাওয়া মানে হচ্ছে ব্যক্তি তার ডায়াবেটিসের ঝুঁকি বাড়তেছে। অতিরিক্ত ওজন বা মুটিয়ে যাওয়া ব্যক্তি তার হৃদরোগের ঝুঁকি বাড়তেছে। অতিরিক্ত ওজন বা মুটিয়ে যাওয়া ব্যক্তি তার বিভিন্ন আর্থ্রাইটিস, লো ব্যাক পেইন, নি জয়েন্ট পেইন, বিভিন্ন পেইনের সমস্যা বাড়তেছে। মুটিয়ে যাওয়া ব্যক্তি তার ক্যান্সারের ঝুঁকি বাড়তেছে। মুটিয়ে যাওয়া ব্যক্তি তার বিভিন্ন যে ডেইলি যে লাইফস্টাইল আছে ওইটার পারফরমেন্স খারাপ করতেছে। মুটিয়ে যাওয়ার জন্য ব্যক্তি যদি তার যদি স্টুডেন্ট হয়, তার রেজাল্ট পারফরমেন্স খারাপ হচ্ছে। মুটিয়ে যাওয়া ব্যক্তি যদি খেলোয়াড় হয়, তার খেলাধুলার পারফরমেন্স খারাপ হচ্ছে। সে বিভিন্ন ভাবে, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তার বিভিন্ন ধরনের ডিজিজ ডিজিজ হচ্ছে, যা আমাদের তার কাম্য নয়। আহ, আমরা অনেকটাই জানি যে একজন মানুষ মুটিয়ে গেলে ওজনটা নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন জরুরি। সেই বিষয়ে আপনি একটু বলুন। এখন হচ্ছে আমরা সবচেয়ে মনে কথা, সবচেয়ে সেলফ ডিটারমিনেশন, আমি ওজন কমাবো এটা সবার আগে ফিল করতে হবে। আর আমি কিন্তু আপনাকে লেকচার দিয়ে কোনো কিছু বলে আপনাকে ওজন কমাইতে পারবো না। আপনার মধ্যে উপলব্ধি, আত্ম উপলব্ধি আসতে হবে। আপনাকে সেলফ কাউন্সিলিং করতে হবে যে মোটা মানে বিপদ, মোটা মানে ডায়াবেটিসের ঝুঁকি বেশি, মোটা মানে হৃদরোগের ঝুঁকি বেশি, মোটা মানে ক্যান্সারের ঝুঁকি বেশি। এই ধরনের ফিল আগে ভিতরে ফিল করতে হবে। সুতরাং নিজের স্বার্থের জন্য, পরিবারের স্বার্থের জন্য ওজন কমাতে হবে। 1 নম্বর সেলফ ডিটারমিনেশন থাকতে হবে। 2 নম্বর হচ্ছে লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে। শুধু ডায়েট দিয়ে, এক্সারসাইজ দিয়ে, মেডিসিন দিয়ে, ওজন কমানোর ওষুধ দিয়ে আপনি এই ওবেসিটি বা মুটিয়ে যাওয়া কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং ডায়েট হতে হবে ব্যালেন্স ডায়েট। তারপর হচ্ছে
মুটিয়ে যাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে ইনএক্টিভ। আমাদের যে বর্তমান যে লাইফস্টাইল, করোনার সময় সবাই বাসায় থাকতেছি, ও ওয়ার্কলোড কমে যাচ্ছে, বাসায় থেকে থেকে প্রচুর পরিমাণ খাবার খাচ্ছি। আমরা খাবার খাওয়ার ক্ষেত্রে চিন্তা করতেছি না এটা কি হেলদি ফুড কিনা, ব্যালেন্স ডায়েট কিনা। আমরা খাদ্য খাচ্ছি বাঁচার জন্য, খাদ্য খাচ্ছি শক্তির জন্য, খাদ্য খাচ্ছি পুষ্টির জন্য। কিন্তু এই খাদ্য খেতে গিয়ে আমাদের যে ক্যালোরি ইনটেক যা দরকার, একটা অ্যাডাল্ট মানুষের প্রায় 2000 থেকে 2400 ক্যালোরি খাবার খাওয়া উচিত অ্যাডাল্ট মেলের। আর ফিমেলের হচ্ছে 2800 থেকে 1800 থেকে 2200 ক্যালোরি খাবার খাওয়া উচিত। কিন্তু আমাদের এই যে বর্তমান যে লাইফস্টাইল, প্রচুর খাচ্ছি, এই অতিরিক্ত খাবার বডিতে জমা থাকতেছে, জমা থাকার পরে ডিপোজিশন হচ্ছে, ডিপোজিশন হওয়ার পরে আমাদের অবেসিটি বাড়াচ্ছে। সুতরাং ক্যালোরি খাচ্ছি, ইনটেক করতেছি, ক্যালোরি বার্ন করতেছি না, ক্যালোরি খরচ করতেছি না। না খরচ করার জন্য আমাদের বিভিন্ন অবেসিটি দেখা দিচ্ছে, সেন্ট্রাল অবেসিটি দেখা দিচ্ছে, পেরিফেরাল অবেসিটি দেখা দিচ্ছে। যে জন্য আমাদের বলতে চাচ্ছি যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, ডেইলি এক্সারসাইজ করতে হবে। আর যেসব খাবারে আমার চর্বিযুক্ত খাবার, ওইগুলি বাদ দিতে হবে, লো ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। আর খাদ্যের গুণগত মান, পুষ্টিগুণ বিচার বিবেচনা করে ক্যালোরি হিসাব করে খেতে হবে। আপনি বলছিলেন করোনার সময়ে অনেকেরই একটা অভিযোগ যে ওজন বেড়ে যাচ্ছে। এটার একটা কারণও অবশ্য আছে, কারণ বাইরে বের হওয়া যাচ্ছে না, ইনডোরে এক্সারসাইজ করতে বা ঘরে এক্সারসাইজ করতে অনেকেই ঠিক আগ্রহ প্রকাশ করছে না বা একটা অনীহা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ইনডোরে থেকে যেহেতু বাইরে সেইভাবে বের হওয়া যাচ্ছে না, ইনডোরে থেকে কি কি এক্সারসাইজ গুলো করা ভালো বলে আপনি মনে করেন ওজন ইনডোর কমানোর থেকে জন্য? এক্সারসাইজ করার জন্য যেটা করতে হবে, আমি আমার এক্সারসাইজ করব এই ধরনের মেন্টালিটি থাকতে হবে। কারণ ওজন বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ফিজিক্যাল ইনএক্টিভনেস, মানে সেডেন্টারি লাইফ লিড করা। আমরা বর্তমানে বাসায় থাকতেছি, সেডেন্টারি লাইফ লিড করতেছি, ক্যালোরি খাচ্ছি বেশি, ক্যালোরি বার্ন করতেছি না। আমার এক্সারসাইজ করার উদ্দেশ্যটা বুঝতে হবে, আমি কেন ইনডোর এক্সারসাইজ করব। এক্সারসাইজের উদ্দেশ্য হচ্ছে বডিতে ক্যালোরি বার্ন করা, অতিরিক্ত ফ্যাটটা বডিতে জমতে না দেওয়া। এক্সারসাইজ করলে বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইমিউনিটি পাওয়ার বাড়ে। ইমিউনিটি পাওয়ার বাড়লে আমার অসুখ বিসুখ কম হবে, আমি শারীরিকভাবে মেন্টালি ভাবে ফিট থাকবো। সুতরাং নিজের জন্যই এক্সারসাইজ করব। এই ক্ষেত্রে এক্সারসাইজ করার ক্ষেত্রে আমরা বলি যে আপনি কমসে কম 40 থেকে 50 মিনিট রেগুলার এক্সারসাইজ করুন। এই ক্ষেত্রে হইতে পারে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হইতে পারে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হইতে পারে, বাসায় একটু সাইক্লিং হইতে পারে, বাসায় একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজের পাশাপাশি বাসায় বুক ডাউন দেওয়া যেতে পারে, আপ এন্ড ডাউন করা যেতে পারে। বিভিন্ন বিভিন্ন এক্সারসাইজ আপনার শরীরের কন্ডিশন বিবেচনা করে আপনার জন্য, বয়স, উচ্চতা, ওজন অনুসারে সব ধরনের এক্সারসাইজ আপনার জন্য ফিট না। আপনার জন্য যেটা ফিট, আপনার ফিজিশিয়ানের সাথে, ডাক্তারের সাথে, এক্সপার্টের সাথে কথা বলে কোন ধরনের এক্সারসাইজ আপনি করবেন, আপনার জন্য ওইটাকে রেগুলার রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। যে এক্সারসাইজ কিন্তু জীবনের জন্য খুবই এসেনশিয়াল একটা কম্পোনেন্ট হয়ে গেছে এই অবস্থায়। সুতরাং এক্সারসাইজ করতেই হবে, এটা আপনার ডাক্তার ঠিক করে দিবে, আপনার ফিজিশিয়ান ঠিক করে দিবে কোন ধরনের এক্সারসাইজ আপনার বডির জন্য ফিট। আপনি বলছিলেন যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো বাসায় বসে করতে, যারা সেই রকম ভাবে অসুস্থ নয়, মানে যারা অসুস্থ রোগী আছেন, তাদের তো কিছু, যেমন হার্টের রোগী বা স্ট্রোক যাদের হয়েছে, তাদের জন্য তো কিছু ব্যায়াম নির্দিষ্ট করাই থাকে। সেগুলো তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তিনি করবেন। কিন্তু এছাড়া যাদের রোগ ব্যাধি নেই, তারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এর পাশাপাশি আর কি কি ধরনের এক্সারসাইজ ঘরে বসে করতে পারে? এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ওই দৈনিক 40 থেকে 50 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা এক্সারসাইজ। আমরা বলতেছি যে আপনি 1 ঘন্টা এক্সারসাইজটা আপনি 24 ঘন্টায় করবেন, একসাথে করা দরকার নেই। সকালবেলা যেটা হয়, সকালবেলা যে হরমোন লেভেলটা বেশি থাকে, এই সময় হরমোন এক্সারসাইজ করলে আপনার ক্যালোরি বার্ন বেশি হবে। সকালবেলা ফাস্টিং অবস্থায় এক্সারসাইজ করবেন, ওই ক্ষেত্রে হইতে পারে কি বলে জগিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে, একটু আপ এন্ড ডাউন হতে পারে। এই ধরনের এক্সারসাইজ বেশি করেন সকালের দিকে। তারপর দুপুরবেলা আপনি আবার 10-15 মিনিট করুন, যে খাওয়ার পর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, একটু রুমের ভিতরে একটু হাঁটাহাঁটি করুন, এটাও এক্সারসাইজ পড়বে। তারপর রাত্রেবেলা আপনি ঘুমানোর আগে, খাওয়া শেষ করে ঘুমানোর আগে এক্সারসাইজ করতে পারেন। এইভাবে পুরো 24 ঘন্টায় আপনি এক্সারসাইজটাকে ডিভাইডেড করে 15-20 মিনিট করে করে পুরো দিনের এক্সারসাইজটা শেষ করবেন। মূল কথা এক্সারসাইজ করতে হবে, ক্যালোরি বার্ন করতে হবে, শরীরের অতিরিক্ত ফ্যাট জমতে দেওয়া যাবে না, বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে হবে, এক্সারসাইজ আমাকে করতেই হবে। কোন কোন ধরনের খাবার ওজন কমাতে সাহায্য করে? জি, আমরা যেটা বলি আমাদের যে ডেইলি লাইফস্টাইলে ব্যালেন্স ডায়েট হতে হবে। খাদ্য খাওয়া নিষেধ নাই, কিন্তু খাদ্যের গুণগত মান, নিউট্রিশনাল ভ্যালু, পুষ্টিগুণ বিচার বিবেচনা করে আমাকে খাদ্য সিলেকশন করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা বলি যে
ওই কার্বোহাইড্রেট জাতীয় খাবার অবশ্যই খাবেন, কারণ আমাদের যে ডেইলি খাদ্য তালিকা এর মধ্যে 40 থেকে 60% আসবে কার্বোহাইড্রেট থেকে। তো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কোন ধরনের কার্বোহাইড্রেট তোমরা চুজ করবেন, সিলেকশন করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা বলি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট কাকে বলা হয়, কেন খাবো? কমপ্লেক্স কার্বোহাইড্রেট ওই ধরনের কার্বোহাইড্রেট যে ধরনের কার্বোহাইড্রেটে ডায়েটারি ফাইবার থাকে, আঁশযুক্ত খাবার, শাকসবজিযুক্ত খাবার, যেগুলি আস্তে আস্তে আপনার ডাইজেশন হবে, অ্যাবজর্পশন হবে, রক্তের গ্লুকোজের মাত্রা আস্তে আস্তে বাড়বে, ওই গ্লুকোজের সাপেক্ষে ইনসুলিন বাড়বে, শরীরের একটা ব্যালেন্স থাকবে, আপনার ওই অনুপাতে আপনার ডাইজেশন হবে, অ্যাবজর্পশন হবে, মেটাবলিজম হবে, শরীরের সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটি কমপ্লিট হবে। সুতরাং কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবেন, যেটাকে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল আস্তে আস্তে বাড়বে, ইনসুলিন সিক্রেশন আস্তে আস্তে বাড়বে, পর্যাপ্ত পরিমাণ শরীরকে আপনাকে সময় দিবে, আপনার ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম হওয়ার জন্য সময় দিবে। এই সব পর্যাপ্ত সময় আপনার সমস্ত নরমাল যে ফিজিওলজি বায়োকেমিক্যাল ফাংশন গুলো আছে এটা হয়ে যাবে। কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট না খেলে যেটা হবে, হঠাৎ করে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে, অতিরিক্ত ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলে আমরা ইনসুলিনের উপর লোড, প্যানক্রিয়াসের উপর লোড পড়বে, ইনসুলিন সিক্রেশনও বাড়বে, ওইটাকে কন্ট্রোল করার জন্য ইমব্যালেন্স হয়ে যাবে। মেটাবলিক ইমব্যালেন্স হলে শরীরের আপনার অতিরিক্ত ওজন জমা হবে, অতিরিক্ত জমা হলে আপনার এগুলো বডিতে জমা হবে কোথায়, লিভারে জমা হবে, লিভারে জমা হলে ফ্যাটি লিভার হবে, তারপরে স্টোমাকে যদি জমা হয় তাহলে ভবিষ্যতে খাদ্যবাহিত ক্যান্সার হতে পারে, কোলন ক্যান্সার হতে পারে, ব্রেনে জমা হলে স্ট্রোক হতে পারে, হার্টে জমা হলে হাইপারটেনশন হতে পারে, হার্টের যে করোনারি ব্লাড সাপ্লাই সেগুলি ব্লক হয়ে যাবে, রক্ত চলাচল কমে যাবে, অক্সিজেন সাপ্লাই কমে যাবে, চেস্ট পেন হতে পারে। সুতরাং আমরা খাবো কার্বোহাইড্রেট খাবার খাবো, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তারপর আসি যে প্রোটিন। প্রোটিন বলছে যে কোন ধরনের প্রোটিন খাবো, ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য লিন এন্ড থিন, লিন এন্ড থিন এই ধরনের প্রোটিন খাবো। বেশি করে দেশি মুরগির মাংস খেতে পারি, তারপর হচ্ছে কবুতরের মাংস খেতে পারি, তারপর হচ্ছে দেশি মাছ যেগুলি আছে, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, এগুলি খেতে পারি। খাবো নাকি রেড মিট, সব ধরনের লাল মাংস জাতীয় খাবার পরিহার করব। গবেষণায় দেখা দিছে কোনো মানুষ যদি দৈনিক এই সপ্তাহে 2 দিন যদি রেড মিট খায়, তার কোলন ক্যান্সারের ঝুঁকি 30% বেড়ে যায়। সুতরাং ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার এই রেড মিট আপনাকে কোলন ক্যান্সার থেকে রক্ষা করবে। রেড মিট কম খাবেন, রেড মিট কম খাওয়াটা আপনাকে কোলন ক্যান্সার থেকে রক্ষা করবে। তারপর ফ্যাটের ক্ষেত্রে আমরা বলি, আমরা জানি যে ফ্যাট 2 রকমের ফ্যাট, একটা হচ্ছে গুড কোলেস্ট্রল, গুড ফ্যাট, আর হচ্ছে ব্যাড ফ্যাট। গুড কোলেস্ট্রল কি বলি, যেগুলো আপনাকে ওজন কমাবে। গুড ফ্যাটে থাকতেছে হলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3, ওমেগা 6, এই ধরনের ফ্যাটি অ্যাসিড, যেগুলো আপনি ফ্যাটি লিভার কমাবে, আপনার ওজন কমাবে, ইমিউনিটি পাওয়ার বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এখন গুড কোলেস্ট্রল বা গুড ফ্যাট কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে কোশ্চেন। অল কাইন্ড অফ সি ফিশ, সব ধরনের সামুদ্রিক মাছ, অল কাইন্ড অফ সি ফুড, সব ধরনের সামুদ্রিক খাবারে গুড কোলেস্ট্রল থাকে। সপ্তাহে 2 থেকে 3 দিন সামুদ্রিক মাছ খাওয়া উচিত, সামুদ্রিক ফুড খাওয়া উচিত, যেগুলি হচ্ছে প্রচুর পরিমাণে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকবে, গুড ফ্যাট থাকবে, গুড কোলেস্ট্রল থাকবে, যেগুলো আপনার ওজন কমাইতে হেল্প করবে। আর ব্যাড কোলেস্ট্রল হচ্ছে রেড মিট, এগুলি কম খাবেন, ডিমের কুসুম, দুধের সর, ঘি, বাটার, পনির, এই ধরনের খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে অলিভ অয়েল, অলিভ অয়েল খাওয়ার চেষ্টা করুন, সানফ্লাওয়ার অয়েল, এই ধরনের ফ্যাট, এই ধরনের অয়েল, তারপরে যে অরিজিনাল সরিষার তেল, এগুলি খেলে আপনার অতিরিক্ত ওজনটা বার্ন হবে, ক্যালোরি ব্যালেন্স হবে, আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে। আর সবচেয়ে বড় পাশাপাশি হচ্ছে খাদ্যের যে 6টা উপাদান, 7টা উপাদান, এর মধ্যে আরেকটা হচ্ছে প্রচুর পরিমাণ আপনাকে পানি, কমসে কম 3 থেকে 4 লিটার পানি, বিশুদ্ধ পানি খেতে হবে। পানি খাওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলি, খাবারের আধা ঘন্টা আগে পানি খাবেন, খাবারের মাঝখানে বা পরে পানি পর খাবেন না, পানিটা খাইতে হলে আধা ঘন্টা পরে খাবেন। কারণ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ জুস গুলি হচ্ছে 90% হচ্ছে ওয়াটার দিয়ে তৈরি। আপনি খাবারের সময় পানি খেলে ওইটা ডাইজেস্টিভ জুসটা আরো ডাইলেট হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, আপনার ডাইজেশনের প্রবলেম দেখা দিবে, আপনার মেটাবলিজমের প্রবলেম দেখা দিবে, আপনার হজমের প্রবলেম দেখা দিবে। সুতরাং আপনার খাবার খাচ্ছেন পুষ্টির জন্য, খাবার খাওয়ার পর আপনার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, খাওয়ার পর আপনার ডায়রিয়া শুরু হয়ে যাবে, খাওয়ার পর আপনার গ্যাস বেড়ে যাবে, অ্যাসিডিটি বেড়ে যাবে। সুতরাং খাবার আধা ঘন্টা আগে পানি খান। আর এইটা আপনার কি করবে, ডিটক্সিফাই করবে বডিকে, আপনাকে একটা স্টোমাকের পূর্ণতা ফিল করাবে, যাতে খাবার কম খেতে সাহায্য করে। আর খাবারের সাথে সবসময় মনে রাখবেন ফাইবার জাতীয় খাবার, সালাদ, শসা, গাজর, টমেটো, লেবু, এই ধরনের খাবার বেশি করে খাবেন। এগুলো আপনার কি হবে, যেহেতু এগুলিতে ফাইবার থাকে, এই ফাইবারটা আপনার রেট অফ অ্যাবজর্পশন, ডাইজেশন, মেটাবলিজম এগুলি কমাই দিবে। ডাইজেশন কমাই দিলে, অ্যাবজর্পশন কমাই দিলে ব্লাড গ্লুকোজ লেভেলটা আস্তে আস্তে বাড়বে। সুতরাং এগুলি আপনার আস্তে আস্তে বাড়লে শরীরের উপর লোড করবে না, আপনি পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছেন ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজমের জন্য। সুতরাং আপনার অতিরিক্ত ওজন বডিতে জমবে না। অতিরিক্ত ওজন না জমলে আপনি কি হবে, বডিতে জমা থাকবে না, আপনার ওবেসিটি থেকে, মোটিয়ে যাওয়া থেকে আপনি রক্ষা পাবেন। সুতরাং ব্যালেন্স ডায়েট হবে, ব্যালেন্স ডায়েট হবে, খাদ্যের গুণগত মান,
চিন্তা করে খাবেন আর ক্যালোরি হিসাব করে খাবেন। ক্যালোরি হিসাব করে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ ওজন রিডাকশনের জন্য। ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানালেন আমাদের। আহ, অনেকে মুটিয়ে যাওয়ার ভয়ে ভাত খাওয়া একেবারেই বাদ দিয়ে দেয়। এটা কতটুকু ঠিক? এবং যদি ভাত খেতে হয় তাহলে ঠিকের পরিমাণটা কতটুকু হওয়া দরকার বলে আপনি মনে করেন? অনেকে মনে করতেছে যে আমি ভাত খাবো না, আমি রুটি খাবো, আমি মুড়ি খাবো। ভাত, রুটি, মুড়ি এই ধরনের সবই কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার। অনেকে বলতেছে আমি ঠিক আছে, আমি ওই এই ভাত খাচ্ছি না, আমি রাইস খাচ্ছি না, আমি কি পপকর্ন খাচ্ছি, আমি রাইস খাচ্ছি না, আমি রুটি খাচ্ছি, আমি পাউরুটি খাচ্ছি, আমি চিপস খাচ্ছি। এটা কিন্তু সব ধরনের কার্বোহাইড্রেট খাবার। সুতরাং কার্বোহাইড্রেট খাবার, ভাত খাওয়া, রাইস খাওয়া নিষেধ না, কিন্তু যাই খাবেন আপনি একটা পরিমাণ মতো খাবেন। রাইসের বদলে আপনার যেটা করতে পারেন, পরিমাণে কম খাবেন। এবং যদি ওজন কমাতে চান, আপনার রাইসটা হবে কেমন ধরনের রাইস? আপনার রাইসটা হবে রেড ব্রাউন রাইস। আপনার যে রাইসের ভিতরে ডাইটারি ফাইবার, আঁশযুক্ত ফাইবার বেশি থাকবে, যেটাকে আপনার ওজন কমাইতে সাহায্য করবে। নর্মাল যে প্লেন রাইস, ওইটা আপনি বন্ধ করলেও কিছু হবে না, বরং আপনার খেলে আর জন্য আরো বেশি ক্ষতি হবে। সুতরাং রাইস খান, পরিমাণ মতো খাবেন, সেটা হবে ব্রাউন রাইস হবে। যখন আপনি রাইস খাবেন ওই সময় আপনি সাথে আলুর ভর্তা খেতে পারবেন না, সাথে আপনি কি করতে আলু ভাজি খেতে পারবেন না। রাইসের সাথে আপনি রাইস খাওয়ার পরে অনেকে চিপস খাচ্ছে, একটু জুস খাচ্ছে, একটু অন্য কিছু খাচ্ছে, যেগুলি সব ধরনের কার্বোহাইড্রেট খাবার। সুতরাং রাইস খাওয়া নিষেধ না, কিন্তু রাইসের পরিমাণটা হতে হবে কম। রাইস খেতে চাইলে আপনি ব্রাউন রাইস খাবেন, ঠিক আছে। আর রাইস বিকল্প হিসেবে আপনি ওটস খেতে পারেন, যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ঠিক আছে। লাল আটার খাবার খেতে পারেন, যেটা কার্বোহাইড্রেট। সুতরাং ঢালাও ভাবে রাইস বন্ধ করে দিয়ে অন্য কার্বোহাইড্রেট খাবার খেলেন, সেটা হবে না। সুতরাং ব্যালেন্স ডায়েট, গুণগত মান বিচার বিশ্লেষণ করে খাবারটা সিলেকশন করতে হবে। সরাসরি রাইস বন্ধ করে দিয়ে অন্য ধরনের কার্বোহাইড্রেট খেলে এটা আপনার ওজন আরো বেড়ে যাবে। এই কার্বোহাইড্রেটের পরিমাণটা যেন এক বেলাতেই খুব বেশি না হয়ে যায়, সেই জি, দিকটা খেয়াল রাখতে হবে, এবং যেন খেয়াল রাখবেন। বার্ন হয় শরীর থেকে ফ্যাটটা। জি, আহ, উম, একটু অন্য প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে বর্তমানে কিটো ডায়েট নিয়ে খুব একটা হইচই পড়ে গেছে। একদল কিটো ডায়েটের পক্ষে, আরেক দল এটার বিপক্ষে বিপক্ষে আমি একটু জানতে চাই আপনার কাছে যে কিটো ডায়েট বিষয়টা আসলে কি, এবং এটার সুবিধা এবং অসুবিধা দুটোই যদি একটু আপনি আমাদের দর্শকদের জন্য বলেন। আসলে আমি ওই বিতর্কে যাচ্ছি না। আমি হচ্ছে বলতে চাচ্ছি যে মেইন কথা হচ্ছে, আমি সাধারণ পাবলিক যদি হয়, আমি যদি সিম্পল গ্রামের পাবলিক হই, আমি যদি অশিক্ষিত মানুষ হই, আমি যদি ব্যবসায়ী হই, আমার স্বাস্থ্য জ্ঞান যদি না থাকে, তাহলে কিটো ডায়েট বলেন আর ব্যালেন্স ডায়েট বলেন, কোনো ডায়েটে আমার কাজে কাজে দিবে না, আমার কিছুই লাভ হবে না। সুতরাং আমি যেটা বুঝি, আমি যেটা সাধারণ মানুষকে, আমার পেশেন্টকে যেটাতে বুঝাতে চাই, যে আপনি যেই খাবারই খান না কেন, ব্যালেন্স ডায়েট হতে হবে, খাদ্যের গুণগত মান বিচার বিশ্লেষণ করে খেতে হবে। আপনার ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট, আপনি কোন খাবারটা খেলে আপনার ক্যালোরি ফুলফিল হবে, কোন খাবারটা খেলে আপনার ওজন বেড়ে যাবে, কোন খাবারটা খেলে হার্টে প্রবলেম হবে, কোন খাবারটা খেলে লিভারের চর্বি জমবে, কোন খাবারটা খেলে আপনার অ্যাবডোমিনের মাসেল বেড়ে যাবে, অবেসিটি বেড়ে যাবে, পেটের স্কিনটা মোটা হয়ে যাবে, পেটটা ঝুলে যাবে, আর্থ্রাইটিস বেড়ে যাবে, এই ধরনের বিচার বিবেচনা করে আপনাকে খেতে হবে। কিটো ডায়েট বোঝার দরকার নাই, আপনাকে বুঝতে হবে আমার শরীরের পুষ্টি দরকার, আমার ওজন কমাইতে হবে, ফিট থাকতে হবে, লাইফে হিট করতে হবে। এই ধরনের বিচার বিবেচনা করে, বিচার বিশ্লেষণ করে খেতে হবে। এজন্য ডাক্তার আপনাকে ঠিক করে দিবে যে কোন খাবারটা খাবেন, কোন খাবারটা খাবেন না, কোন খাবারটা কম খাবেন, কোন খাবারটা মোটেও খাবেন না, কোন খাবারটা সপ্তাহে খাবেন, কোন খাবারটা 15 দিনে খাবেন, কোন খাবারটা মাসে খাবেন। সুতরাং এটা বিচার বিশ্লেষণ করে খেতে হবে। সুতরাং আমি এমন কিছু বুঝলাম কিটো ডায়েট, এমন কিছু বুঝলাম না কিটো ডায়েট না, ওইটার সাথে আসলে স্বাস্থ্যের কোনো সম্পর্ক নাই। মোট কথা হচ্ছে আমি ক্যালোরি খাবার খাবো বাঁচার জন্য, শক্তির জন্য, পুষ্টির জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খাবার খাবো, নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে হিট রাখার জন্য। সুতরাং ওইটাকে খাওয়ার জন্য সব খাবারই খাবো। খাওয়ার পর আমি ক্যালোরি বার্ন করব, শরীরে ওজন জমতে দিব না, লিভারে চর্বি জমতে দিব না, অ্যাবডোমেনে মাসেলে চর্বি জমতে দিব না, আমি ফিট থাকবো, ওজন আমাকে স্ট্যান্ডার্ড ওয়েতে রাখবো, এটা আমার জন্য আইডিয়াল হবে। আরেকটা জিনিস জানতে চাইবো যে অনেক সময় মানে বলা হচ্ছে এখন যে চিনি আসলে বিষ, ধূমপানের মতো চিনিও হচ্ছে বিষ পানি আসলে। তো চিনি এবং মিষ্টান্ন জাতীয় খাবারগুলোকে ডায়েট থেকে বাদ দিতে বলা হচ্ছে, ওজন বেড়ে যায় এই কারণে।
কিন্তু অনেক সময় দেখা যায় যে একেবারে ডায়েটের সময় একেবারে চিনিটা যদি বাদ দিয়ে দেয়া হয় তাহলে হচ্ছে সুগারটা ফল করে এবং অনেক ধরনের শারীরিক প্রবলেম হয়। সেই ক্ষেত্রে করণীয় কি? সবার আগে বুঝতে হবে চিনিটা কি। চিনিটা হচ্ছে আপনার হলো এক ধরনের কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাবার। ঠিক আছে, এটা হচ্ছে চিনির যে সবচেয়ে স্মল ফর্ম হচ্ছে মনোস্যাকারাইড। এখানের মধ্যে আছে, আমরা আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় হচ্ছে চিনি হচ্ছে হলো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড ব্রেকডাউন করে আপনার এলো মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। আপনি যে ধরনের কার্বোহাইড্রেট খান না কেন, লাস্টে আপনার চিনি হবে। চিনি থেকে গ্লুকোজ হবে, ফ্রুক্টোজ হবে, গ্যালাক্টোজ হবে। এই চিনি বানানোর জন্য, বডিতে গ্লুকোজ বানানোর জন্য শুধু যে ডাইরেক্টলি চিনি খেতে হবে বিষয়টা এমন না। আমি কার্বোহাইড্রেট খাচ্ছেন, রাইস খাচ্ছেন, ব্রেড খাচ্ছেন, বানানা খাচ্ছেন, ফ্রুটস খাচ্ছেন, ফ্রুটস জুস খাচ্ছেন, সব খাবার থেকে কিন্তু আলটিমেটলি চিনি হবে। চিনি থেকে আপনার গ্লুকোজ হবে। গ্লুকোজ থেকে স্বপ্নে মেটাবলিক প্রোডাকশনের মাধ্যমে এটিপি হয়ে এনার্জি দিবে। ঠিক আছে, সুতরাং আপনি এই গ্লুকোজ পাওয়ার জন্য, চিনি পাওয়ার জন্য ডাইরেক্ট খাওয়া খুব জরুরি না। চিনিকে বলা হইতেছে হোয়াইট এনিমি, সাদা শত্রু। এই চিনি কি হয়, যেটা খাইলে সাথে সাথে ব্লাডে গিয়ে ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ায় দেয়। ব্লাড গ্লুকোজ লেভেলটা যখন বেড়ে যাবে, এটাকে সেলের ভিতরে নিতে হবে। সেলের ভিতরে চিনি একা একা যেতে পারে না, ওটাকে নেওয়ার জন্য আমার ইনসুলিন দরকার। এই অতিরিক্ত গ্লুকোজকে সেলের ভিতরে ঢুকানোর জন্য, অতিরিক্ত চিনিকে সেলের ভিতরে ঢুকানোর জন্য অতিরিক্ত ইনসুলিন সিক্রেশন করতে হয়। ইনসুলিন সিক্রেশন হয় অগ্নাশয় থেকে, প্যানক্রিয়াস থেকে। ওইটা আলাদা একটা লোড পড়ে যায়, একটা হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। এই যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য বডিতে কি হচ্ছে, বডিতে অবেসিটি বা ওভারওয়েট বা মুটিয়ে যাওয়া তৈরি হচ্ছে। সুতরাং চিনি খাওয়া নিষেধ না। চিনি অবশ্যই সরাসরি চিনি না খেয়ে আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু বেশি খান। আপনি একটু ফ্রুটস খেয়ে ফেলেন, ফ্রুটস থেকে আলটিমেটলি ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ মানে চিনি, চিনি মানে গ্লুকোজ। সুতরাং ফ্রুটস থেকেও আমি চিনি পেতে পারি। ঠিক আছে, মধু থেকেও চিনি পেতে পারি। সরাসরি যে সুগার, চায়ে চিনি দিতে হবে, কফিতে চিনি দিতে হবে, মিষ্টিতে বেশি করে চিনি দিতে হবে, দুধের মধ্যে চিনি দিয়ে মিশাই খেতে হবে, বিষয়টা এমন না। কারণ চিনি অলরেডি সব খাবারই থাকতেছে, ওই খাবার থেকে আপনার শরীরের জন্য যেটুকু দরকার ওইটুকু পাইতেছে। আর অতিরিক্ত চিনি বডিতে গিয়ে জমা থাকতেছে গ্লাইকোজেন হিসেবে। অতিরিক্ত গ্লাইকোজেন বডিতে ফ্যাট কনভার্ট হচ্ছে। আর অতিরিক্ত ফ্যাট যখন ফ্যাট কনভার্ট হচ্ছে, যখন বার্ন হচ্ছে পারছে না, তখনই বডিতে ডিপোজিশন হচ্ছে, অবেসিটি তৈরি করতেছে, মোটিয়ে যাওয়া তৈরি করতেছে, তখন বিভিন্ন রিস্ক তৈরি করতেছে। ধন্যবাদ, খুব সুন্দর করে বললেন। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলুন যে মুটিয়ে যাওয়া নিয়ন্ত্রণে কি করণীয়, একটু পয়েন্ট করে দর্শকদের জন্য আপনি বলুন। মুটিয়ে যাওয়া নিয়ন্ত্রণের জন্য আগে আমার বুঝতে হবে যে মুটিয়ে গেলে আমার কি প্রবলেম, এটা আগে মাথার মধ্যে ঢুকাতে হবে। যে মুটিয়ে যাওয়া মানে হার্ট ডিজিজ, মুটিয়ে যাওয়া মানে ডায়াবেটিসের ঝুঁকি, মুটিয়ে যাওয়া মানে উচ্চ রক্তচাপ, মুটিয়ে যাওয়া মানে ক্যান্সারের ঝুঁকি বেশি, মুটিয়ে যাওয়া মানে বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মুটিয়ে যাওয়া মানে আমার আর্থ্রাইটিস বা ব্যথা বেড়ে যাওয়া, মুটিয়ে যাওয়া মানে ঘন ঘন কিছুদিন পর পর ডাক্তারের কাছে যাওয়া। সুতরাং এই জিনিসগুলি আমার মাথার মধ্যে ঢুকে, তখন আমি মুটিয়ে যাওয়া প্রিভেনশনের জন্য, মুটিয়ে যাওয়া প্রতিরোধের জন্য কাজ করতে পারবো। আমাকে একজন বলছে তুমি তো মোটা হয়ে গেছো, তোমাকে ওজন কমাইতে হবে, এই ধরনের কথা না। মুটিয়ে যাওয়ার ক্ষতিটা আগে বুঝতে হবে, মুটিয়ে যাওয়ার সাইড ইফেক্টটা বুঝতে হবে। আমাকে আগে কি করতে, নিজেকে কাউন্সিলিং করতে হবে যে মুটিয়ে যাওয়ার এই প্রবলেম, মুটিয়ে যাওয়ার এই ডিসঅ্যাডভান্টেজ, মুটিয়ে গেলে এই রিস্ক, এটার মাথার মধ্যে ঢুকাতে হবে প্রথমে। ওই অনুসারে আমার তারপর প্ল্যান করতে হবে। কি প্ল্যান করব? তিনটা প্ল্যান করব। একটা হচ্ছে ডায়েট চার্ট মেনটেন করব, ব্যালেন্স ডায়েট থাকবে, কম কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো, খাবার খেলেও কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো। তারপর পরিমাণ মতো ফ্যাট খাবো, ফ্যাটের ক্ষেত্রে অবশ্যই গুড কোলেস্ট্রল গুলি চুজ করব। তারপর হচ্ছে প্রোটিন ঠিক মতো খাবো। তারপর হচ্ছে যেটা করব, খাবার খাওয়া নিষেধ না, খাবার খাওয়ার পরে আমাদের এক্সারসাইজ করতে হবে। ফিজিক্যালি ইনঅ্যাক্টিভনেস থাকা যাবে না। দৈনিক কমসে কম 40 থেকে 50 মিনিট আমাকে এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, জিম করতে হবে, এই ধরনের এক্সারসাইজ করতে হবে। তারপর হচ্ছে যেটা আমাদের হলো লাইফস্টাইলের ভিতরে টেনশন কমাইতে হবে। টেনশনে কিন্তু স্ট্রেস হরমোন রিলিজ হয়, যেটাকে আপনার অবেসিটি তৈরি করে। তারপর হচ্ছে দৈনিক কমসে কম 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ দরকার। আর আইডিয়াল কোয়ালিটি স্লিপ দরকার, ঠিক মতো আমাকে ঘুমাইতে হবে। তারপরে যেটা করতে হবে, রাতের খাবারটা আগে খাওয়া খুব জরুরি। গবেষণায় দেখা দিছে যে ধরনের মানুষ রাতের খাবার দেরি করে খায় তাদের অবেসিটি বাড়ে, অ্যাবডোমেনের মধ্যে প্রচুর পরিমাণ ফ্যাট জন্ম হয়, ফ্যাটি লিভারের জন্ম হয়। ওই ধরনের মানুষই যারা দেরি করে খায় তাদের আর্থ্রাইটিসের ঝুঁকি বেশি, তাদের হৃদরোগের ঝুঁকি বেশি,
তাদের স্ট্রোকের ঝুঁকি বেশি, তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি, তাদের বিভিন্ন মেটাবলিক ডিজিজ দেখা দেয়। সুতরাং রাতের খাবারটা আগে অবশ্যই অবশ্যই খেতে হবে। সেটা বিদেশের যে স্টাইল আমি দেখেছি বা শুনেছি, যেটা ওরা হচ্ছে 5টা থেকে 7টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলে। আর আমাদের যে বাঙালি ট্রেডিশনটা চেঞ্জ করতে হবে। রাতের খাবারটা আগে খেতে হবে, লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। তারপরে যদি আপনার কোনো এন্ডোক্রাইন ডিসঅর্ডার থাকে, হরমোনাল কোনো প্রবলেম থাকে, ফিজিশিয়ান দেখিয়ে ডাক্তার দেখিয়ে এগুলি কারেকশন করে নেবেন। তারপরে যদি আপনি ওজন কমানোর জন্য বিভিন্ন বাজারে ড্রাগ পাওয়া যায়, এই ড্রাগগুলি খেতে পারেন, তো অবশ্যই ডাক্তারের, ফিজিশিয়ানের, এক্সপার্টদের মতামত নিয়ে অবশ্যই খাবেন। সুতরাং লাইফস্টাইল, তারপর হচ্ছে ডায়েট, ড্রাগ, তারপর হচ্ছে জেনেটিক মডিফিকেশন। জেনেটিক মডিফিকেশনের ক্ষেত্রে একটু বলি, বিভিন্ন গবেষণায় দেখা দিয়েছে যে বাবা মা কোনো ফ্যামিলির যদি অবেস থাকে, ওই ধরনের বাচ্চার 70 থেকে 80% অবেস হওয়ার, মুটিয়ে যাওয়ার চান্স থাকে। সুতরাং বাবা মাকেও ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, ছেলের ওজন, বাচ্চার ওজন, মেয়ের ওজন কন্ট্রোল রাখার জন্য। গবেষণা দেখা দিচ্ছে কোনো ফ্যামিলিতে যদি একজন অবেস থাকে, তাকে বাবা মা তার মাত্র 9% অবেস হওয়ার চান্স থাকে। সুতরাং জেনেটিক একটা ফ্যাক্টরও আছে, যেটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণের জন্য, ওজন মুটিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল করে। তারপর হচ্ছে আরেকটা জিন রেসপন্সিবল হচ্ছে ল্যাপটিন। এই ল্যাপটিন একটা জিন, যেটার কাজ হচ্ছে আপনাকে ক্ষুধা-মন্দা কমিয়ে দিবে, আপনার খাবারের চাহিদা কমাই দিবে। কোনো কারণে যদি জেনেটিক কারণে আপনার এই ল্যাপটিন জিনের ভিতরে মিউটেশন ঘটে, আপনার ক্ষুধার চাহিদা বেড়ে যাবে, আপনি প্রচুর পরিমাণ খাবেন, খাওয়ার পর আপনি অবেস হবেন, ওজন বাড়বে, মুটিয়ে যাবে। সুতরাং জেনেটিক ফ্যাক্টরটা আমরা এখানে খেয়াল করতে হবে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা খেয়াল করতে হবে, তারপর হলো আমার ডিজিজ আছে কিনা এটা খেয়াল করতে হবে, তারপর ড্রাগ ফ্যাক্টর গুলি খেয়াল করতে হবে। সবচেয়ে বড় কথা, পারিবারিক ভাবে বুঝাতে হবে যে ওজন, অতিরিক্ত ওজন মানে নাদুস নুদুস মানে মোটাসোটা না, সুস্বাস্থ্য মানে স্বাস্থ্য। সুতরাং এইগুলি পারিবারিক ভাবে আমাদের কালচারে নিয়ে আসতে হবে, কাউন্সিলিং করতে হবে, আলোচনা করতে হবে, সামাজিক ভাবে বুঝতে হবে। আর শুধু আপনি ওজন কমানোর জন্য ওই চেষ্টা করলে হবে না, আপনার পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে একটা সম্মিলিত প্রয়াস চালাতে হবে যে ওজন মানে বিপদ, জাতির জন্য অশনি সংকেত। সুতরাং জাতিকে সুস্থ রাখার জন্য, মানুষ, বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য, আগামী প্রজন্মকে সুস্থ রাখার জন্য ও হেলদি রাখার জন্য ওজন কমানো খুবই জরুরি। ধন্যবাদ। আসলে বিষয়টি হচ্ছে যে সৌন্দর্য রক্ষা করার জন্য শুধু ওজন কমানো না, মানে এটাকে বাদই দেয়া যায়, কারণ প্রত্যেকটি মানুষ তার মতো করে সুন্দর, কিন্তু রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য আসলে ওজনটা কমানো জরুরি। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকার জন্য। আমরা এখানেই আজকে অনুষ্ঠান শেষ করছি। আশা করছি সাতকাহনের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। আপনাদের জন্যই আমাদের প্রয়াস। আমাদের সাথে থাকবেন। আপনাদের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।